ক্যাবিনের দরজা ঠেলে হাস্যজ্জ্বল মুখে ভেতরে প্রবেশ করে সামনে আগ্রহ ভরা লোচনে তাকাতেই আত্মা কেঁপে উঠল কেয়ার। মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে বিছানায় পড়ে থাকা ক্ষত বিক্ষত বিভৎস চেহারার মেয়েটিকে দেখে বিস্মিত হলেন। এগোনোর মতো সাহস পেলেন না। উৎস এগিয়ে এসে দাঁড়ালো মায়ের পাশে, কাঁধে হাত রেখে চাপা স্বরেই শুধালো, কি হলো? এখানে দাঁড়িয়ে পড়লে কেন? ছেলের কণ্ঠস্বর শ্রবণালীতে পৌঁছতেই অশ্রুসিক্ত নয়নে তার মুখপানে তাকালেন কেয়া। অনেক কষ্টে ঢোক গিলে শুধালেন, এটা কে? আমার উষা কোথায়? দীর্ঘশ্বাস ফেলল উৎস। ঘুমন্ত বোনের পানে তাকিয়ে উত্তর দিল, এটাই উষা। নিজের চোখে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ভীষণ কেয়া বেগমের। সেই অবিশ্বাস থেকেই হয়তো পুত্রের কাছে ভিন্ন কোনো উত্তর আশা করেছিলেন, কিন্তু ওনার সেই আশা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে চোখে দেখাটাকেই সত্য প্রমাণিত হলো। মেয়েটির মলিন মুখশ্রীতে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে এক পা করে এগিয়ে গেলেন কেয়া বেগম। পরম মমতায় আঘাতপ্রাপ্ত কপালে হাত রেখে ডুকরে কেঁদে উঠলেন। ক্রন্দনরত চাপা স্বরে প্রশ্ন ছুড়লেন, আমার এত সুন্দর মেয়েটার এ কি হাল? কিভাবে হলো? কে করলো এমন? মায়ের প্রশ্নের কি উত্তর দেবে বুঝে উঠতে পারে না উৎসব। তখনই নার্স এসে উপস্থিত হলো সেখানে। এগিয়ে গিয়ে স্লাইনের পাওয়ার একটু কমালো, গম্ভীর কণ্ঠে বলল, ইনভেস্টিগেশনের জন্য পুলিশ এসেছে। পেশেন্ট জিজ্ঞাসাবাদ শেষ কিছুক্ষণ আগে চলে গেল। তারপর থেকে ওনার অবস্থা ক্রমশ খারাপ হয়। ডক্টরের কথায় ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে। এখন চাইলে আপনার ওনার সাথে কথা বলতে পারবেন না। উৎস প্রশ্ন করলো, সব বলে দিয়েছে উষা? সেসব জানি না। ভেতরে পুলিশ থাকাকালীন আমাদের ভেতরে থাকার অনুমতি ছিল না বিধায় আমরা বাইরে এসেছিলাম। বলেই কেবিন থেকে বেরিয়ে গেলেন নার্স মেয়েটি। তাদের মধ্যে চলমান কথার অর্থদ্বার বুঝতে পারলেন না কেয়া বেগম। তবে মেয়ের সঙ্গে যে অত্যন্ত খারাপ কিছু হয়েছে তা খুব ভালো করেই তিনি আঁচ করতে পারলেন। শেষ কবে মেয়ের গায়ে হাত তুলেছিলেন কেয়া? সেই সব মনে করা দুঃসাধ্য ব্যাপার। যতদূর মনে পড়ে ছোট কন্যার গায়ে তিনি কখনোই হাত তোলেননি। তার অন্যায়ের জন্য অধিকাংশ সময় অথমিকেই তিনি শাস্তি দিতেন, দোষারোপ করতেন। লেখাপড়া ব্যতীত মেয়েকে অবশ্য ধমকটাও তিনি দেননি, এমনকি কখনো যেতে দেননি রান্নাঘরের ধারে কাছে। সেই মেয়ের দেহে এত ক্ষত, কোনো পাষাণ্ডের অত্যাচার ছাড়া তো এমনটা হওয়ার কথা নয়। এসব অত্যাচার কিভাবে সহ্য করেছে মেয়েটা, ভাবতেই দম বন্ধ হয়ে আসে কেয়ার। মেয়ের যন্ত্রণা অনুভব করার চেষ্টা করতেই ভয়ে দেহের লোমকূপ জাগ্রত হয়ে ওঠে। উৎস মাকে ডাকল, মা, শুনলে তো নার্স কি বলে গেল? ওকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। এখন আর ওর সঙ্গে কথা বলা সম্ভব নয়। আমাদের বাড়ি ফিরে যাওয়া উচিত। ফিরে যাওয়ার কথা শুনতেই ধ্যান ভাঙল কেয়ার। অধৈর্য হয়ে প্রতিউত্তরে বললেন, যাব না আমি। ওর ঘুম না ভাঙা পর্যন্ত ওর সঙ্গে কথা না বলে কোথাও যাব না। কতগুলো দিন পর আমি আমার মেয়েকে পেয়েছি। মাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করলো উৎস, কিন্তু ব্যর্থ হলো। কেয়া বেগম নাছোড়বান্দা। একবার যখন বলেছেন তিনি যাবেন না, তার মানে তিনি কিছুতেই এখান থেকে যাবেন না। শেষমেশ মায়ের কথার পিঠে হার মেনে নিয়ে ক্যাবিন থেকে বেরিয়ে এলো কে। পকেট থেকে মোবাইল বের করে ফোন করলো স্ত্রীকে। বাড়িতে যেতে দেরি হবে সেটা তো জানাতে হবে। সাহানার মনটা ভালো নেই। এই বয়সে এসে সামান্য সম্পত্তি নিয়ে ছেলে মেয়েদের মধ্যকার দ্বন্দ্ব তিনি আর নিতে পারছেন না। আজ মেয়ের আচরণ দেখে বড়ই আশ্চর্য হয়েছেন তিনি। যেই মেয়ে ভাইদের চেয়ে বয়সে দ্বিগুণ বড়, ভাই অন্তপ্রাণ তার, সেই কিনা বাড়ির একটি অংশ ভাগের জন্য ঝগড়া করে চলে গেল। কিছুতেই যেন তা বিশ্বাস করছে না সাহানার। স্বামীর মতো চিরকালই তিনি চেয়ে এসেছেন ছেলে মেয়েদের মধ্যকার সুন্দর সমঝোতার সম্পর্ক। সেই সম্পর্ক দেখে এতকাল অবধি সন্তুষ্ট থাকলেও আজ যা হলো, এরপরও সেই সন্তুষ্টি কি আর থাকে? ছেলেরা বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসার পর থেকেই মাঝে মধ্যে অবশ্য তিথিয়ে রাগ করত, তবে সেসব ভাই বউদের ওপর। কিন্তু আজ সে কিভাবে পারল ভাইদের হিংসে করতে? ভেবে পান না সাহানা, মেয়েকে আজ বড্ড অচেনা লাগলো ওনার নিকট, যার চোখে উনি ক্রোধ আর হিংসে দেখেছেন। আম্মা আসবো? কারো ডাকে হুঁশ ফিরল সাহানার। বেখেয়ালি স্বরে অনুমতি দিলেন। হ্যাঁ, এসো। শাশুড়ির অনুমতি পেয়ে ভেতরে প্রবেশ করলো জেবা। সঙ্গে নিয়ে আসা খাবারের প্লেটটা বিছানায় রাখলো।
শাহানা খাবারের দিকে বিষণ্ণ দৃষ্টিতে তাকালেন। জেবাই বলল, খাওয়ার জন্য আপনাকে ডাকতে এসেছিলাম আম্মা, কিন্তু এসে দেখি আপনি নামাজ পড়ছিলেন। হ্যাঁ, আজ একটু দেরি হয়ে গিয়েছিল। কি নিন? সবাই খেয়েছে? তুরাগ, তৈমুর? হ্যাঁ, তৈমুরকে বেরিয়ে গেছে। এই অবেলায় বেরিয়েছে? কোথায়? বললো না তো কিছু। বউ নিয়ে শ্বশুরবাড়ি গিয়েছে। উৎমির ভাবির তো কয়দিন পরে বাচ্চা হবে, তাই হয়তো অসুস্থ। তৈমুর আপনাকে জানাতেই এসেছিল, কিন্তু ওই যে আপনি নামাজ পড়ছিলেন, তাই আমি ওকে আসতে নিষেধ করেছি। ও, আর কিছু বললেন না শাহানা। সকালে ঘটে যাওয়া ঘটনাটির পর থেকেই তিনি নীরব। সেই নীরবতা পালন করতেই হাত ধুয়ে প্লেটটি হাতে তুলে নিয়ে খাবার খেতে লাগলেন। দুপুরের ভোজন শেষে বাড়ি থেকে রওনা দিলেও তৈমুর এবং উথমি হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতে হয়ে গেল সন্ধ্যা। কিয়া বেগম তখনও মেয়ে শিউরে বসে আছেন। কিছুক্ষণ আগেই উষার ঘুম ভেঙেছে। মাকে চোখের সামনে দেখে নিঃশব্দে কখন ধরেই কেঁদে যাচ্ছে মেয়েটি। চরম লজ্জায় চোখে চোখ মেলাতে পারছে না। উৎস অনেকবার চেষ্টা করেও কিছুতেই মাকে বুঝিয়ে সুঝিয়ে এখনও বাড়িতে নিয়ে যেতে পারেনি। হাসপাতালের রিসিপশনিস্টের থেকে ক্যাবিন নাম্বার জেনে নিয়ে সোজা ওপরে চলে এলো উথমি। তৈমুর ঠিক তার পেছনে। হাঁটার গতি খুবই ধীর। নাম্বারের সাথে মিলিয়ে সঠিক কেবিনের সামনে আসতেই বড় ভাইয়ের দেখা পেয়ে গেল উথমি। এগিয়ে এসেই ডাকল, ভাইয়া। উষাকে চেক আপ করতে আসা ডাক্তারের সঙ্গে কথা বলছিল উৎস। কারো ডাকে পিছু ফিরে তাকালো। আরেক বোনকে দেখতে পেয়ে হৃদয় কিঞ্চিত কুঁচকে গেল তার। ডাক্তারকে বিদায় দিয়ে কয়েক কদম এগিয়ে এসে বিস্মিত স্বরে শুধালো, তুই এখন এখানে? হুম, আজ সকালেই উষার খবরটা পেলাম। এবারও তুমি কিংবা বাবা আমায় একবারও এই বিষয়ে জানাওনি। বিয়ে হয়ে গিয়েছে বলে এতটা পর হয়ে গেলাম আমি। উষার জন্য কি আমার এতদিন চিন্তা হয়নি? কাল বিকালে পুলিশের লোক থেকে বাবা খবরটা পেয়েছে। তাৎক্ষণিক সুস্থ বাবাকে নিয়ে হসপিটালে এলাম, কিন্তু ফিরে গেলাম অসুস্থ বাবাকে নিয়ে। এত চাপের মধ্যে জানানোর কথা মাথায় ছিল না। তোর ভাবি তো জানিয়েছে, তাই না? বাবা মা কোথায়? বাবাকে আনেনি, মা এসেছে ভিতরে এখন। আচ্ছা, আমি দেখে আসি। বলেই আর সেখানে দাঁড়ালো না উথমি। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো। তৈমুর স্ত্রীর পিছু পিছু এসে ক্যাবিনের সামনে দাঁড়ালো। তাদের ভাই বোনের কথা সে কিছুতেই শুনতে পায়নি। দাঁড়িয়ে থাকা উৎসকে দেখেই সালাম দিল। তৎক্ষণাৎ সালামের জবাব নিল উৎস। কিছুক্ষণের মধ্যেই তার সঙ্গে কথা বলায় মশগুল হয়ে পড়ল। মুখে অক্সিজেন মাস্ক থাকায় ঠিকমতো কথা বলতে পারছে না উষা। কিয়া বেগম সেই কখন থেকেই মেয়ের মাথায় যত্ন সহকারে হাত বুলিয়ে দিচ্ছেন। ভেতরে প্রবেশ করে নীরবে সেসব দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখল উথমি। তারপর এগিয়ে এসে বিছানার উপরে তাকাতেই চমকে গেল সে। বিস্ময়ে প্রকাশ পেল কণ্ঠে। উষা? রায়হান কবির বিছানায় পড়েই ঘুমাচ্ছেন। গতকাল রাতে হাসপাতাল থেকে ফিরে খাওয়া ঘুমের ঔষধের ডোজ এখনও কাটেনি। যতক্ষণ ঘুমিয়ে থাকেন ততক্ষণ যেন শান্তি। জেগে উঠলেই চোখের অন্তরালে ভেসে ওঠে মেয়ের বিভৎস মুখ। টনি তার বিড়াল ছানা নিয়ে সারা ফ্ল্যাট জুড়ে ছুটছে। আর রিনিতা অসংখ্যবার মেয়েকে ডাকতে ডাকতে ক্লান্ত। পেটটা তার অস্বাভাবিক রকমের বড় হয়েছে। উঠতে বসতে অসম্ভব কষ্ট হয়। হাঁটতে গেলেই মাথা ঘোরায়। দিন যত যাচ্ছে ডেলিভারির ডেট তত এগিয়ে আছে। এই অবস্থায় সংসার তো দূরে থাক, এমন বাদর মেয়েকে সামলাতেই তার হিমশিম খেতে হয়। শাশুড়ি আছে বলেই যা একটু রেহাই পাচ্ছে সে। রান্নাঘর থেকে কিছু ফলমূল কেটে এনে সেন্টার টেবিলের ওপর রাখলো বুয়া চুমকি। বলল, আপনি আবার এনে আইয়া বইয়া রইছেন কেন? ভাইজান গট্টিকা বারইতে আপনারা নিষেধ করে রেখেছে। কিভাবে ঘরে বসে থাকি বলো তো? তনিটা ঘুম থেকে উঠতে পারলেই সারাক্ষণ ছোটাছুটি শুরু করে দেয়। পরশুও পড়ে গিয়ে হাঁটুতে ব্যথা পেয়েছে। রাতে কি জ্বর তার, সেই ক্ষতস্থানে এখনো ভালো হয়নি। অথচ ওনার দুষ্টুমি কিছুতেই কমে না। আমি কি করি বলো তো? শরীর ভালো যাচ্ছে না, ওদিকে মা তো এখন উষাকে নিয়ে ব্যস্তই থাকবে। এই অবস্থায় সব সামলানো কি আমার পক্ষে সম্ভব? সব বিপদ যেন একসঙ্গে এসে হাজির হয়েছে দোরগড়ায়। চুমকি মলিন মুখে সেসব শুনে মুখ দিয়ে অল্প শব্দ বের করার মাধ্যমে দুঃখ প্রকাশ করে। রিনিতা পুনরায় বলল, টনি কিংবা আইসক্রিম দুটোর মধ্যে যে কোনো একটাকে আমার কাছে ধরে নিয়ে এসো তো, তাহলে আরেকটা সুর সুর করে চলে আসবে।
কথাটাকে আদেশ হিসেবে মেনে তনির খোঁজে এ ঘর থেকে ও ঘরে চলে যায় চুমকি। এই ছোট্ট পাকা মেয়েটিকে তার পক্ষে ধরা অসম্ভব। চুমকির মনে পড়ে নতুন যখন এ বাড়িতে কাজ করতে এসেছিল, তখন কেয়া বেগমের কথায় গোসলের জন্য তনিকে ধরতে গিয়েছিল সে। মেয়েটা এতটাই বিচ্ছু যে তার হাতে কামড় বসিয়ে দিল। সেই ভয়ে তনিকে না ধরে আইসক্রিমকেই ধরে ফেলল চুমকি। তনি তা দেখে ফেলল, রাগ মিশ্রিত কণ্ঠে বলে উঠল, আই, তুমি আমার আইসক্রিমকে ধরলে তো কেন? ছাড়ো ওকে। কথাটা শুনে আঁতকে উঠল চুমকি। কোনো দিকে না তাকিয়ে এক দৌড়ে চলে এলো রিনিতার কাছে। তার হাতে বিড়াল ছানাটি দিয়ে কেটে পড়ল রান্নাঘরে। তার পিছু পিছু তনিও দৌড়ে এসে থামল মায়ের সামনে। অভিযোগের সুরে বলল, ও আবার আমার আইসক্রিমকে ছুঁয়েছে। দীর্ঘশ্বাস ফেলল রিনিতা। বিড়ালটাকে ছেড়ে আহসূচক শব্দ করে উঠল। হাত বাড়িয়ে মেয়েকে ডাকল, কোথায় ছিলে তুমি? আমার মাথার পেটটা খুব ব্যথা করছে। তোমার দাদিও তো বাড়িতে নেই, কি করব এখন? বাচ্চা হলেও পরিবার অন্তপ্রাণ ছোট্ট তনি। মায়ের ব্যথা শুনে দৌড়ে এসে সোফায় উঠে দাঁড়ালো সে। ছোট ছোট হাত দিয়ে মায়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, অনেক ব্যথা করছে আম্মু। হ্যাঁ, অনেক। তুমি কোথাও যেও না, আমার পাশে বসো দেখি। বসলে ব্যথা ছেড়ে যাবে? হ্যাঁ, যাবে। বাধ্য মেয়ের মতো মায়ের পাশে বসলো তনি। এবার যেন হাফসরে বাঁচল রিনিতা। ফলের বাটিটা হাতে নিল। টিভি ছেড়ে এক টুকরো আপেল মেয়ের হাতে ধরিয়ে দিয়ে আরেক টুকরো গুজল নিজের মুখে। সন্ধ্যা পেরিয়ে ধরণীতে রাতের আধার নেমেছে। রাতের সাথে পাল্লা দিয়ে হাসপাতালের ভিড়ও কিছুটা কমে এসেছে। উথমের মুখে বেদনার ছাপ স্পষ্ট। ছোট বোনের যে এমন নৃশংস অবস্থা হবে তা যেন কস্মিন কালেও ভাবতে পারেনি সে। তারপর ভাইয়ের মুখ থেকে ডাক্তার আর পুলিশের বলা সমস্ত কথা শোনার পর থেকেই শরীরে কাঁপন ধরছে তার। সেসব ভেবেই মস্তিষ্কে ভয়ঙ্কর সব কৃত্রিম দৃশ্য ফুটে উঠছে। উথমি আবারও ক্যাবিনে প্রবেশ করলো। একটা চেয়ার টেনে বসলো। উষার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, যার সাথে পালিয়েছিলিস সে তোর এই অবস্থা করেছে, তাই না? বড় বোনের প্রশ্নটি ছোটনালী পর্যন্ত পৌঁছাতে কেঁপে উঠল উষা। ছোট থেকেই শক্তপোক্ত কোনো কারণ ছাড়াই বড় বোনকে খুব হিংসে করত সে। বোনকে কষ্ট পেতে দেখলে পৈশাসিক আনন্দ পেত উষা। অথচ অন্যের ক্ষতি চাইতে গিয়ে আজ তার নিজেরই কত বড় একটা ক্ষতি হয়ে গেল, যেই ক্ষতি আর কখনো কোনো কিছুর দ্বারাই পুষিয়ে নেওয়া সম্ভব নয়। প্রশ্নের বিপরীতে মাথা নাড়ায় উষা। প্রথমে ফের প্রশ্ন ছড়ে, নাম কি ছেলেটার? চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ে অশ্রু। সঠিক কোনো উত্তর দেয় না উষা। মুখে কুলো পেটে শুয়ে থাকে। প্রথমে জোর করে না। বরাবরই দুই বোনের মনের দূরত্বটা অনেক, যে দূরত্ব এই অল্প সময়ে অতিক্রম করা সম্ভব নয়। দীর্ঘশ্বাস ফেলে বসা থেকে উঠে দাঁড়ায় উথমি। মাথায় হাত দিতে গিয়েও কিছু একটা ভেবে দিলই না। গুটিয়ে নিল নিজের হাত। চলে আসার জন্য পা বাড়াতেই এলোমেলো শব্দে ভাঙ্গা কণ্ঠে পেছন থেকে বলে উঠল উষা, চলে যাচ্ছিস? কথার পিঠে থমকে দাঁড়ালো উথমি। ঘাড় ঘুরিয়ে বোনের দিকে তাকিয়ে প্রতিউত্তর করলো, হ্যাঁ, রাত হয়ে গিয়েছে, তোর দুলাভাই বাইরে অপেক্ষা করছে, যেতে হবে। ভেতরে এলো না যে দুলাভাই? আমি নিষেধ করেছি। ভেতরে এসে তোকে এমন অবস্থায় দেখলে তুই নিজেই অপ্রস্তুত হতি। বলে থামলো সে। পুনরায় বলল, আজ তবে আসি। কাল আবার আসবি? কথাটায় ভীষণ চমকালো উথমি। জিজ্ঞেস করছে নাকি সে চাইছে উথমি আবার আসুক তাকে দেখতে? বুঝতে পারে না উথমি সুধায়, বাবা মা ভাইয়া তো আছেই, আমার আশা না আসাতে কি আসে যায়। হতাশ হলো উষা। চোখ চিকচিক করে উঠল অশ্রুতে। দৃষ্টি ঘুরিয়ে চোখ বুঝল। উথমি তা খেয়াল করলো, কিন্তু তার মতিগতি কিছুই বুঝতে পারল না। উষার কি পরিবর্তন হচ্ছে কে জানে। নর্মাল হলো উথমির মন। ভাবুক কণ্ঠে বলল, চেষ্টা করবো আসার। দ্রুত সুস্থ হয়ে ওঠ, আবার বাড়ি ফিরতে হবে তো নাকি? এবার খুশি কি হলো উষা তাও জানে না উথমি। জানার চেষ্টাও করলো না। নিজের কথার ইতি টেনে এদিক ওদিক না তাকিয়ে বেরিয়ে এলো কেবিন থেকে। কেয়া বেগম কেবিনের সামনে আসনে বসে আছেন। উৎস তৈমুরও ওখানেই দাঁড়ানো। প্রথমে ভেতর থেকে বেরিয়ে আসতেই তাদের মুখোমুখি হলো। তৈমুর এগিয়ে এসে স্ত্রীকে শুধালো, এখন বাড়ি ফিরবো তো? হ্যাঁ। আমি নিচে যাচ্ছি, আপনি আসুন তবে।
একপাশে ঘাড় হেলিয়ে সায়জান হয় উথমি। তৈমুর আর দাঁড়ায় না সেখানে। শাশুড়ি আর স্ত্রীর বড় ভাইয়ের থেকে বিদায় নিয়ে চলে যায় নিচে। উথমি ছোট ছোট কদম ফেলে মায়ের পাশে এসে বসে পড়ল। নিজেকে ধাতস্থ করে গম্ভীর কণ্ঠে বলল, যা হওয়ার হয়ে গিয়েছে মা। আমরা চাইলেও এখন আর কিচ্ছু বদলাতে পারবো না। এমন ঘটনার পরেও যে মেয়েটা বেঁচে আছে এটাই তো অনেক। কষ্ট পেও না এটা বলবো না তোমায়, কিন্তু নিজেকে সংযত করো। ভাইয়ার কথা শুনে বাড়িতে ফিরে যাও। তুমি দুর্বল হয়ে পড়লে বাবার কি হবে বলো তো? অশ্রুসিক্ত নয়নে বড় মেয়ের পানে তাকালেন কেয়া। নিঃশব্দে কেটে উঠলেন। কান্না জড়িত কণ্ঠে বললেন, যে মেয়েকে জীবনে একটা ফুলের টোকা দেয়নি সেই মেয়ের কি অবস্থা হলো? জানোয়ারগুলোর কষ্ট হলো না ওর গায়ে আঘাত করতে? ওদের ঘরে কি মেয়ে মানুষ নেই? কিভাবে পারলো খুবলে খেতে? উত্তর তো তোমার কথার মধ্যেই আছে। ওরা জানোয়ার। জানোয়ারদের তো বিবেক থাকে না। ওরা মা বোন পরনারী কিচ্ছু মানে না। সব দোষ আমার। আমি ওকে সঠিক শিক্ষা দিতে পারিনি, মানুষ চেনাতে পারিনি। ছোট থেকে যদি একটু শাসন করতাম, সেদিন তুই বলার পরেই যদি একটা থাপ্পড় মারতাম, তোর বাবার করা অভিযোগের পর লাগাম টানতাম, তাহলে হয়তো আজ আমাকে এই দিন দেখতে হতো না, আমার মেয়েটার জীবন নষ্ট হতো না। জীবনের এতগুলো বছরে এই প্রথম মায়ের দুঃখ সামনে থেকে দেখছে উথমি। হঠাৎ করেই মাথায় প্রশ্ন জেগে ওঠে, উষার জায়গায় আমি হলেও কি মা এমন করে কাঁদতো? ভাবনাটি সম্পূর্ণ ভিত্তিহীন। এমন সময়ে এমন একটি ভাবনা কিভাবে মাথায় আসে? উথমি ধিক্কার জানায় নিজেকে। মাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না। কি বলে সান্ত্বনা দেবে সে? পাশ থেকে উঠে দাঁড়ায় উথমি। যাওয়ার জন্য প্রস্তুত হয়ে শহরে আসে সেখান থেকে। উৎস বোনের পাশে এসে দাঁড়ায়, বলে, বেশ রাত হয়েছে, ভিজিটিং আওয়ার শেষ। আমিও মাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে এখনই বের হব। তুইও রওনা দিয়ে দে। ভাইয়ের পানে পূর্ণ দৃষ্টিতে তাকালো উথমি। প্রসঙ্গ বদলে বলল, তুমি অনেক টেনশনে আছো তাই না ভাইয়া? অবাক হয় উৎস। শুধায়, টেনশন? কিসের টেনশন? এই যে তোমার জমানো কষ্টের টাকাগুলো নিয়ে উষা পালিয়ে গেল, তোমার স্বপ্ন ভেঙে গেল, তার উপর সমস্ত সংসারের দায়িত্ব তোমার উপর। ভাবে প্রেগন্যান্সির গুরুত্বপূর্ণ সময় চলছে, তাও তার পেছনেও তো কম টাকা খরচ হচ্ছে না, সামনে আরো বেশি খরচ হবে। পরিবারে একজন সদস্য বাড়বে, তার উপর উষার এই অবস্থা, দায়িত্বের বেড়াজালে পড়ে ওর চিকিৎসার খরচও তোমার উপরেই বর্তায়। তোমাকে তো আমি চিনি, যত যাই হোক মন থেকে না চাইলেও দায়িত্ব এড়িয়ে যাওয়ার মতো মানুষ তো তুমি নও। শব্দ করে দীর্ঘশ্বাস ফেলে উৎস। লুকাতে চেয়েও আর কিছুই লুকাতে পারে না সে। অজ্ঞতা স্বীকার করে বলে, গত 1.5 বছর ধরে প্রমোশন আটকে আছে। এর জন্য অবশ্য আমি নিজেই দায়ী। ঠিকমতো কাজে মন দেই না। কয়েকদিন পর পর অফিস বন্ধ দিতাম। সুদ আসবে বলে জমানো টাকাগুলো কখনো ব্যাংকে রাখিনি। যা বেতন পাই তার অর্ধেকটাই সংসারের পিছনে খরচ হয়ে যায়। তাই একটু চিন্তায় আছি। তবে আশা হারাইনি। আল্লাহ আছেন, তিনি একটা না একটা পথ নিশ্চয়ই দেখাবেন। কিন্তু আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কী সিদ্ধান্ত? উষার চিকিৎসার যাবতীয় সব খরচ আমি নিজে বহন করব। বাবা মা বোনের প্রতি আমারও তো কিছু দায়িত্ব আছে তাই না? অবাক হলো উৎস। দ্বিমত পোষণ করে বলল, কি বলেছিস উৎমি? এটা সম্ভব নয়। তুই এখন বিবাহিতা, তুই কিভাবে? আমি ভালো একটা চাকরি করি ভাইয়া। কলেজ ইউনিভার্সিটিতে থাকাকালীন বাবা মায়ের আড়ালে কম হাত খরচ তো দাওনি তুমি আমায়। বিয়েটাও তুমি নিজ দায়িত্বে দিয়েছো। এত কিছুর পরেও কিভাবে দায়িত্ব এড়িয়ে যায় বলো তো? কিন্তু কোনো কিন্তু নয়। মাস শেষে আমার টাকাটা অলস পড়ে থাকে। সব খরচ তৈমুর সাহেবই দেন। আমার টাকা নিয়েও ওনার কোনো মাথা ব্যথা নেই। টাকা যদি কাজে না আসে সেই টাকা উপার্জন করে লাভ কি? তুমি আর কোনো বাধা দিও না ভাইয়া, এই দায়িত্বটা আমার। তুমি শুধু একটু হলেও চাপমুক্ত থাকো। ছোট বোনের কথায় আবেগপ্রবণ হয়ে ওঠে উৎসর মন। চোখে অশ্রু জমে তার। ভাগ্যিস এই বিপদে এসে পাশে দাঁড়ালো বোনটা, নইলে কি হতো? কিভাবে সব সামলে দিত উৎস? সকালের নাস্তায় নিজের বানানো পুডিং পরিবেশন করে একটি চেয়ার টেনে বসলো উথমি। তা দেখতেই খুশিতে আত্মহারা হয়ে উঠল তনি। আনন্দিত কণ্ঠে শুধালো, পুডিং? এইটা কখন বানালে পুপি? ম্যাজিক। এখন খেয়ে বলো তো কেমন হয়েছে? বলতে দেরি হলো, চেখে দেখতে দেরি হলো না তনির। মিষ্টি জাতীয় খাবার বরাবরই মেয়েটি খুব পছন্দের। গত রাতেই মোবাইলে দেখে মায়ের কাছে পুডিং খাওয়ার বায়না ধরেছিল সে। সেই বায়না ভুলিয়ে তাকে ঘুম পাড়াতেই অনেক রাত হয়ে গেল রিনিতার।
কিন্তু সেই কথা উথমির কান পর্যন্ত সেই রাতেই পৌঁছে গিয়েছিল। যতই হোক ভাইঝির আবদার বলে কথা, না মেটালে কি আর হয়। তাই আর বিলম্ব না করে রাতে উঠেই পুডিং তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছিল সে। বিয়ের আগেও বাপের বাড়িতে থাকতে রোজই বাড়িতে কিছু না কিছু তৈরি করতো উথমি। চামচ দিয়ে একটু একটু মুখে পুরে শব্দ করে খেতে খেতে তনি বলে উঠল, অনেক টেস্টি হয়েছে পুপি। বিপরীতে মুচকি হেসে আরেক টুকরো তার প্লেটে তুলে দিল উথমি। বাবার বাড়িতে এসে সে এসেছে আজ নিয়ে 3 দিন। বাবা, বোন, ভাবি তিনজনেই অসুস্থ। উৎস সারাদিন কর্মক্ষেত্রে ব্যস্ত থাকে, ফিরতে ফিরতে তার রাত হয়। ওদিকে ছোট কন্যাকে পেয়ে সংসারের সব দায়িত্ব ভুলে বসেছে মা কেয়া। যতক্ষণ বাড়িতে থাকেন ততক্ষণই থাকেন অন্যমনস্ক। এই দুরবস্থায় কাউকে না কাউকে তো সংসারের হাল ধরতে হবে নাকি? সেসব চিন্তা করেই সেদিন রাতে হাসপাতাল থেকে বাড়ি ফিরে ঠান্ডা মাথায় উথমি সিদ্ধান্ত নেয়, যতদিন না সব ঠিকঠাক হচ্ছে ততদিন সে বাবার বাড়িতেই থাকবে। জোহানের স্কুল ছুটি দিয়ে দেওয়ায় তুরাগ যেবা বেশ কয়েকদিন আপাতত ফুলকুঞ্জে আসে। ঈদ পালন করে তারপর তারা ফিরে যাবে। তাই এখন বাড়ি থেকেই অফিস যাতায়াত করছে তুরাগ, যার কারণে উথমি কয়েকদিন না থাকলেও সেখানে কারো কোনো অসুবিধে হবে বলে মনে হয় না। কিন্তু কথাগুলো তৈমুরকে জানাতেই সে বেঁকে বসল। কিছুতেই অনির্দিষ্টকালের জন্য বাবার বাড়িতে বউকে সে ছাড়বেই না। এ নিয়েই দুজনের মধ্যে পুরো 2 রাত 1 দিন মনোমালিন্য চলার পর শাহানার কান পর্যন্ত কথাটা কীভাবে যেন পৌঁছে গেল। সবচেয়ে বড় আশ্চর্যের ব্যাপার হচ্ছে তিনি সঙ্গে সঙ্গে রাজিও হয়ে গেলেন। ছেলেকে ডেকে নিয়ে অনেক বুঝিয়ে সুজিয়ে রাজি করিয়ে তারপর পুত্রবধূকে কয়েকদিনের জন্য পাঠিয়ে দিলেন বাবার বাড়ি। সে বিষয়ে যে এখনও তৈমুর রেগে আছে তা উথমির অজানা নয়। গতকালও লোকটা একবারের জন্য তাকে কল দেয়নি, এমনকি রাতে উথমি নিজে কল দিলেও সেই কল সে রিসিভ করেনি। এসব কি মানা যায়? মোবাইল হাতে নিল উথমি। উৎস বেশ কিছুক্ষণ আগেই বাড়ি থেকে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছে। কেয়া বেগম চলে গিয়েছেন হাসপাতালে উষার কাছে। আজকেই তাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হবে। তার মানে তৈমুরও নিশ্চয়ই অফিসের জন্য বেরিয়েছে বাড়ি থেকে। যদি বের হয় তাহলে তো এখন সে রাস্তায়। সকল ভাবনার অবসান ঘটিয়ে আর দেরি না করে কল দিল স্বামীর নাম্বারে। কয়েক সেকেন্ড রিংটন বাজতে বাজতেই কল কেটে দিল তৈমুর। স্বামীর এমন কাজে বিস্মিত হলো উথমি। মুখ ভার করে মোবাইল রাখতে যাবে এমন সময় সেই একই নাম্বার থেকে কল ব্যাক এলো। লোকটির মতো কল রিসিভ করতে উথমি মোটেও বিলম্ব করলো না। রিসিভ করে চুপচাপ কানে ধরে রাখলো মোবাইলটি। বিপরীত পাশ থেকে ভেসে এলো পরিচিত কণ্ঠস্বর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? প্রশ্নটির উত্তর দিল না সে। নিজ থেকে তো একবারে কল দিল না। যেই আমি কল দিলাম সেই কেমন আছেন জিজ্ঞেস করছিস? বেটা বজ্জাত। মনে মনে কথাগুলো আওড়ালেও মুখে বলার সাহস দেখালো না উথমি। পাল্টা প্রশ্ন ছুড়ল, গতকাল রাতে আমি আপনাকে 2 বার কল দিয়েছিলাম, কিন্তু আপনি তার রিসিভ করা তো দূরে থাক, একবারও ব্যাক দেননি। টেক্সট দিয়েছিলাম কিন্তু সিন করেনি। ওয়াই? রাতে কোথায় ছিলেন সত্যি করে বলুন। এক নাগাড়ে করা প্রশ্নগুলো শুনে থতমত খেয়ে গেল তৈমুর। উত্তর দেওয়ার জন্য সময় নিল, কিন্তু বিপরীত পাশ থেকেও অত্যন্ত গম্ভীর কণ্ঠে পুনরায় উথমি বলে উঠল, মিথ্যে কথা বলার চেষ্টা করবেন না। কাল রাতে আপনি অনেক দেরি করে বাড়ি ফিরেছেন, তা জানি আমি। এমনকি পরশু রাতেও ফিরতে আপনার দেরি হয়েছে। আজ রাতেও হবে। স্পষ্ট উত্তরে ভীষণ অবাক হয় উথমি। দাঁতে দাঁত চেপে বলল, কেন? বউ বাড়িতে নেই বলে কি অন্য কোথাও ওভারটাইম করে পুষিয়ে দিতে হচ্ছে? হাসবে নাকি অবাক হবে দ্বিধা দ্বন্দ্বে ভুগতে ভুগতে শব্দ করে হেসে উঠল তৈমুর। তার হাসিতে যান্ত্রিক ফোনের অপর পাশে বসে থাকা রমণীর শরীরটা যেন রাগে জ্বলে উঠল, কিন্তু কিছু বলল না। উত্তরের আশায় নীরব রইল। তৈমুর নিজেকে ধাতস্থ করে কোমল স্বরে বলল, চাচির মৃত্যুতে যে অফিসে কয়েকদিন যেতে পারেনি সেই কাজের কি হবে? আমার কাজ নিশ্চয় অন্য কেউ করে দিয়ে যাবে না। তাছাড়া আজ অফিস ঈদের জন্য ছুটি দিয়ে দেবে, তাই আজও ফিরতে দেরি হবে। কিছুটা শান্ত হলো উথমি। ছোট্ট করে বিপরীতে বলল, আচ্ছা। মোবাইল সাইলেন্ট থাকায় ফোন কল দেখতে পাইনি। বাড়িতে ফিরেও আর মোবাইল চেক করা যাবে না। শেষ শব্দটিতে প্রশান্তি অনুভব করলো উথমি, কিন্তু তা বুঝতে না দিয়ে শুধালো, বিকাশে দেখলাম টাকা এসেছে। এতগুলো টাকা কিসের জন্য? কেন পাঠিয়েছেন? কেন আবার? ঈদের শপিংয়ের জন্য। শপিং করবেন না? কোরবানি ঈদে আবার কে শপিং করে?
শব্দ করে দীর্ঘশ্বাস ফেলল তৈমুর। বলল, বিয়ের পর আমাদের প্রথম ঈদ হওয়ায় বউকে শপিং করে দেওয়া আমার নৈতিক দায়িত্ব। নইলে পরেতে আবার আমায় কিপটে বলবেন। আপনি তো কিপটেই। যাই হোক, তাই বলে শপিংয়ের জন্য এতগুলো টাকা? আপনার একার জন্য নয়, আমার শ্বশুরবাড়ির সবার জন্য পাঠিয়েছে। যেহেতু আপনি এখন ওখানে আর আমিও ব্যস্ত, তাই শপিংয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাছাড়া কে কেমন পোশাকে কমফোর্টেবল তাও তো আমি জানি না, তাই আপনি নিজ দায়িত্বে সবার জন্য কেনাকাটা করে ফেলবেন প্লিজ। আর হ্যাঁ, বিকেলের আগে আরও কিছু পাঠাবো। সেসব দিয়ে আম্মা, বুবু, ভাবি আর ছোট চাচির জন্য মোট 4টে শাড়ি কিনবেন। আমি? হ্যাঁ, বললাম না আমার সময় নেই। দেরি করবেন না, বলে দিলাম। আজই মলে যাবেন, 2 দিন পরে তো ঈদ। উত্তর দিল না থমি। তৈমুর রয়েস হয়ে জিজ্ঞেস করল, ঈদ ওখানেই করবেন? যদি করি আপনার আপত্তি আছে? আল্লাহ হাফেজ। নিজের কথাটুকু শেষ করেই কল কেটে দিল তৈমুর। তার এহেন কাজে নিঃশব্দে হেসে উঠল থমি। এখনও যে ব্যাটা রেগে আছে তাও সে খুব সহজেই বুঝতে পেরে গেল। ফুফুর হাসি দেখে খাওয়া থামিয়ে তার দিকে তাকিয়ে রইল তনি। প্রশ্ন ছুড়ল, হাসছো কেন? প্রশ্নটি শুনতে ভাতিজির মুখপানে তাকায় উথমি। খেতে খেতে সারা মুখে খাবার মাখিয়ে ফেলেছে তনি। পরনের পোশাকটাও চিনির রসে টইটম্বর। চেয়ারের ওপর থেকে হাত মোছার টোয়ালেটা নিয়ে তার মুখ মুছিয়ে দিতে দিতে উথমি বলল, তোকে দেখে কি অবস্থা করেছিস মুখের, চল গোসল করিয়ে আনি। এখন না। এক্ষুনি করতে হবে, চল। বলেই তনির হাত ধরে চেয়ার থেকে নামিয়ে বাথরুমের দিকে হাঁটা ধরল উথমি। বাড়িতে ঈদের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। মালতী ফুপু সহ আরও 2জন ছোটা মহিলা মিলে পুরো বাড়ি ঝাড়ু দিচ্ছেন। জেবা আর সুচি মিলে করছে ফ্রিজ পরিষ্কার। প্রতিবারের মতো এবারও মহিনুদ্দিনরা এখানেই ঈদ পালন করবেন। কবরের ড্রয়িং রুমে বসে বাজারের ফর্দ লিখছেন। সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে সোফায় বসলেন শাহানা। হাঁকশ্রে বললেন, ফ্রিজ পরিষ্কার করা শেষ হলে স্টোররুম থেকে বড় বড় হাঁড়িগুলো ফজলুলকে দিয়ে বের করিয়ে বাগানে নিয়ে রেখো, ওগুলোতেই তো রান্না হবে। কথাগুলো শুনতে হাতের কাজে ফেলে রন্ধনশালা থেকে বেরিয়ে অন্দরমহলে উকি দিল জেবা। প্রতি উত্তরে বলল, ওগুলো একেবারেই কাল বের করব আম্মা, যখন তখন বৃষ্টি হচ্ছে। এখন বাইরে বের করে রাখলে আরও ময়লা হবে। এর থেকে কাল বের করে পরিষ্কার করব। ঈদ তো পরশু। পুত্রবধূর কথাই মেনে নিলেন শাহানা। ভুল কিছু সে বলেনি, তাই বিপরীতে মাথা নাড়ান। শাশুড়ির দিকে এক পলক তাকিয়ে থেকে জেবা চলে গেল নিজের কাজে। কবরী তখনও কলম দিয়ে কাগজটিতে লিখে যাচ্ছে। লিখতে লিখতেই জায়ের উদ্দেশ্যে বলল, কাল বাদে পরশু ঈদ, তা আপনার ছোট ছেলের বউ কবে আসবে? নাকি প্রথম ঈদ ওখানেই করবে? জানি না, তবে যাওয়ার আগে বলে দিয়েছি ঈদের আগেই যেন বাড়ি চলে আসে। তা হঠাৎ বউকে বাপের বাড়িতে ছাড়তে রাজি হলেন যে? আপনি তো মোটেও আমার মতো ভালো শাশুড়ির কাতারে পড়েন না। কথাটা শুনে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলেন শাহানা। কবরী আর চোখে তা দেখল, কিন্তু পাত্তা দিল না। পুনরায় বলল, উত্তর দিচ্ছেন না যে? ওর ভাই বউ নাকি পোয়াতি, তার উপর সেই মেয়ের আবার ছোট একটা বাচ্চাও আছে। ওদিকে ছোট বউয়ের বোনও অসুস্থ। শুনলাম কি একটা দুর্ঘটনা নাকি হয়েছে, যার কারণে তার বাবাও অসুস্থ হয়ে পড়েছে। ছোট মেয়ের দেখভাল করতে করতেই তার মা হিমশিম খাচ্ছে। সংসারের অমন অবস্থায় কাউকে তো হাল ধরতেই হতো নাকি। যদিও তৈমুর রাজি ছিল না, কিন্তু আমার খুব খারাপ লেগেছে। যতই হোক, এমন দুর্দিন তো আমিও পেরিয়ে এসেছি, তাই আর না করতে পারিনি। তাহলে তো মনে হয় ছোট বউ এখন এখানে আসতে পারবে। কি এক ঝামেলা, পরিবারের সবার একসঙ্গেই অসুস্থ হতে হলো। উত্তর দিলেন না শাহানা। ছেলের ঘরে কি একটা প্রয়োজনে যেন গিয়েছিলেন তিনি, কিন্তু ভেতরে প্রবেশ করার আগেই দরজার কাছে দাঁড়িয়ে ছেলে আর ছেলে বউয়ের কিছু কথোপকথন শুনে হঠাৎ করেই মন খারাপ হয়ে গেল ভদ্রমহিলার। তারপর আর এক মুহূর্ত দেরি না করে সেদিন রাতেই ছেলেকে নিজ ঘরে ডেকে এনে বুঝিয়ে রাজি করিয়ে পরদিন পুত্রবধূকে বাপের বাড়ি যাওয়ার অনুমতি দিয়ে দিলেন তিনি। লুঙ্গির এক কোণ ডান হাত দিয়ে উঁচু করে ধরে বাড়িতে প্রবেশ করলেন মহিনুদ্দিন। ক্লান্ত দেহ নিয়ে সোফায় বসে হাঁকশ্রে বললেন, বৌমা, এক গ্লাস পানি দিয়ে যাও তো।
কবরী স্বামীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লেন। হাটে গিয়েছিলে? এহসান কোথায়? হ্যাঁ, সেখান থেকেই তো এলাম। দুটো গরু কিনেছি বুঝলে। মাশাল্লাহ, কি সুন্দর গরু দুটো। এহসান এখন ওখানেই আছে। তা কত দাম পড়লো? বাড়িতে আনছো কবে? শাহানাজ জিজ্ঞেস করলেন। দাম আলহামদুলিল্লাহ ভালোই পড়েছে ভাবি। ফজলুকে বলে দিয়েছি গ্যারেজের সামনের জায়গাটা পরিষ্কার করে রাখতে। রাতে তুরাক ফিরলেই হাসানের সাথে গিয়ে নিয়ে আসবে না হয়। যাক, গুরুত্বপূর্ণ কাজটাই শেষ হলো। বাদবাকি কাজ ভালোভাবে মিটলেই হয়। বলতে বলতে বসা থেকে উঠে প্রস্থান করলেন শাহানা। প্রকৃতি আজ ভীষণ শান্ত। নিয়মমাফিক ধরণীতে রাত নেমেছে। অন্ধকার পথে সোডিয়ামের আলো জ্বলে সেই অন্ধকারও নিঃশেষ হয়েছে। মাগরিবের নামাজ শেষে বাড়িতে এসে এক কাপ ধোয়া ওঠা চা নিয়ে সোফায় কেবল বসেছিলেন রায়হান কবির। তখনই অধৈর্য হয়ে কলিং বেলটা বেশ কয়েকবার বেজে উঠল। চুমকি হাতের কাজ ফেলে দৌড়ে এসে দরজা খুলতেই বেশ অবাক হলো। চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম প্রায়। দরজার সম্মুখে এভাবে তাকে দাঁড়িয়ে থাকতে দেখে রেগে গেলেন কেয়া। রাগান্বিত স্বরে বলে উঠলেন, সামনে থেকে সরিস না কেন? তেজস্বী ধমকে নড়ে চড়ে উঠল চুমকি, আর এক মুহূর্ত সময় ব্যয় না করে সরে দাঁড়ালো দরজার সামনে থেকে। সে সরতেই মা ছেলে একসঙ্গে ধরাধরি করে উষাকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। চুমকি গিয়ে দরজা আটকালো, বিস্মিত কণ্ঠে বলল, আয় হায়, ছোটু আবার এমন অবস্থা কে? তার প্রশ্নের উত্তরে দেওয়ার প্রয়োজন মনে করল না কেউ। রায়হান কবির হাত থেকে চায়ের কাপটা সেন্টার টেবিলের ওপর রেখে উঠে দাঁড়ালেন। এগিয়ে এসে অশান্ত হয়ে বললেন, ওকে বাড়িতে নিয়ে এলি যে, হাসপাতাল থেকে এত তাড়াতাড়ি রিলিজ দিয়ে দিল? উৎস আর কেয়া বেগম মিলে উষাকে তারই ঘরের বিছানায় নিয়ে শুইয়ে দিল। চুমকিকে দিয়ে সকালেই ঘরটা পরিষ্কার করিয়েছিলেন তিনি। উৎস প্রত্যুত্তর করল, ডাক্তার ওকে আরও কয়েকদিন রাখার জন্য বলেছিলেন, কিন্তু মা এমন পাগলামি শুরু করলো না। এমনকি উষাও এখানে আর থাকতে চাইছিল না। তাই ও। মেয়ের মাথায় হাত রেখে কয়েক সেকেন্ড তাকিয়ে রইলেন রায়হান কবির। তারপর সেখানে আর না দাঁড়িয়ে চলে গেলেন নিজের ঘরে। ছোট মেয়েকে বিছানায় শুইয়ে কেয়া বেগম হাঁকসড়ে ডাকলেন, উথমি উথমি। ওনার ডাক শুনে চুমকি এসে দাঁড়ালো দরজার কাছে। বলল, বড় আবার বাড়িত নাই। আসরের নামাজ বইরাত তনেরে লইয়া বাইরে গেছে। বাইরে গেছে? বাইরে কোথায় গেছে? তা জানি না, আমারই কিছু কয় নাই। ভাবিরে জিগান। আচ্ছা, এক গ্লাস গরম দুধ নিয়ে আয়। মাথা নাড়িয়ে রান্নাঘরের দিকে গেল চুমকি। উৎস ঘর থেকে বেরোতে বেরোতে মায়ের উদ্দেশ্যে বলে গেল, আগে হাত মুখ ধুয়ে এসো মা, তারপর ওর পোশাক বদলে দাও, পরে যা খাওয়ানোর খাইয়ে দিও। ঘরের ভেতরেই বাইরের কিছু কথাবার্তা কান পর্যন্ত পৌঁছে গিয়েছে রিনিতার। ছোট ননদের ফেরার সংবাদ শুনতেই আর ঘরে বসতে থাকতে পারল না সে। অতি কষ্টে বিছানা থেকে নেমে দরজা ঠেলে ঘর থেকে বেরোতেই মুখোমুখি হলো স্বামীর। স্ত্রীকে দেখে ললাটে ভাঁজ পড়ল উৎসর। শুধালো, কোথায় যাচ্ছ? উষা এসেছে না, একটু দেখে আসি। সাবধানে যেও। ওপর নিচ মাথা নাড়িয়ে দেয়াল ধরে ধরে সামনে এগোতে লাগলো রিনিতা। পিছন থেকে উৎস পুনরায় শুধালো, টনিকে নিয়ে কোথায় গিয়েছিলে উৎমি? শুনেছি বিকালে বের হয়েছে, অথচ এখনো ফেরোনি। যেতে যেতেই উত্তর দিল রিনিতা, আইসক্রিম খাবে বলে তোমার মেয়ে বিকেল থেকেই বায়না করছিল, তাই তোমার বোন ভাতিজি বায়না মেটাতে তাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে গিয়েছে। ফোন করেছিলাম, বলল চলে আসবে। চিন্তামুক্ত হয়ে ঘরে পা বাড়ালো উৎস। ছেলের কথা মেনে নিয়ে পোশাক বদলে হাতে মুখ ধুয়ে ঘরে চলে গেলেন কেয়া। চোখ বন্ধ করে বিছানায় শুয়ে আছে উষা। মুখের আঁচড় প্রায় শুকিয়ে আসছে, গলায় 5 আঙ্গুলের দাগটাও প্রায় অপস্পষ্ট। ঘরে প্রবেশ করে এক দৃষ্টিতে তাকিয়ে সে সব কিছুই দেখল রিনিতা। তারপর বিছানার ফাঁকা স্থানে গিয়ে নীরবে বসল। কার উপস্থিতি টের পেয়ে চোখ খুলল উষা। ভাবিকে দেখতেই মলিন হাসল, জিজ্ঞেস করল, কেমন আছো ভাবি? আলহামদুলিল্লাহ। আমায় জিজ্ঞাসা করবে না কেমন আছি? কথাটায় এতই মায়া ছিল যে চোখ জোড়া ভিজে উঠল রিনিতার। কি বলবে ঠিক বুঝে উঠতে পারল না। বাইরে পুনরায় কলিং বেল বাজার শব্দ হলো। সেই শব্দে দুজনেরই কানই খাড়া হয়ে উঠেছে।
মিনিট দুয়েকের মধ্যে দরজা খুলে দিল চুমকি। ভেসে এলো উচ্ছ্বসিত বাচ্চা কণ্ঠস্বর। বাড়িতে প্রবেশ করতে না করতেই শুরু হয়ে গেল ডাক। আম্মু কোথায় তুমি? বসা থেকে উঠে দাঁড়ালো রিনিতা। উষার উদ্দেশ্যে বলল, ওই যে তন্নি আর উৎমি চলে এসেছে। তুমি বিশ্রাম নাও উষা, আমি গিয়ে দেখে আসি, নইলে তন্নি আবার এখানে চলে আসবে। দুহাত ভর্তি শপিং ব্যাগগুলো নিয়ে ভেতরে প্রবেশ করে সোফায় বসে পড়ল উথমি। চুমকি দরজা আটকাতেই দৌড়ে গিয়ে এক গ্লাস পানি এনে তার সামনে ধরে বলল, হাই আল্লাহ আপা, আপনি দেখি পুরো মার্কেট তুলে আনছেন। মুচকে হেসে গ্লাসটি হাতে নিয়ে পানি পান করলো উথমি। তারপর টেবিলের ওপর গ্লাসটি রেখে মেঝেতে লাইন ধরে রাখা ব্যাগগুলো থেকে একটি ব্যাগ হাতে তুলে নিল। চুমকির দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা তোর ঈদের উপহার, নে ধর। মুখশ্রীতে হাসি ফুটে উঠল চুমকির। আনন্দিত হয়ে বলে উঠল, কি কন আপা, রোজার ঈদেও না কাপড় দিলেন, এই ঈদেও আবার? আমি দিচ্ছি না, এটা তোর দুলাভাইয়ের তরফ থেকে ঈদের উপহার। তাইলে দুলাভাইরে আমার তরফ থেকে থাঙ্কু দিয়ে দিয়েন। আচ্ছা দিয়ে দিব, এবার সবাইকে ডেকে নিয়ে আয় তো। ব্যাগটা রান্নাঘরের এক পাশে রেখে চমকে দৌড়ে গেল সবাইকে ডাকতে। রিনিতা ধীর পায়ে এসে সোফায় বসল। উৎস, রায়হান কবির, কেহা সহ একে একে সবাই বেরিয়ে এসে উপস্থিত হলো ড্রয়িং রুমে। তনি দৌড়ে গিয়ে দাঁড়ালো বাবার কাছে। হাতের বেশ বড় পুতুলটা নাড়িয়ে নাড়িয়ে দেখিয়ে বলল, পাপা দেখো দেখো, তেজিটা সুন্দর না? পুপি কিনে দিয়েছে। হ্যাঁ সুন্দর। বলেই মেয়েকে কোলে তুলে নিল উৎস। বোনের উদ্দেশ্যে বলল, এসব কি করছিস উৎমি? এতগুলো শপিং ব্যাগ? তুই শপিং করতে গিয়েছিলি? সবার জন্য আনা নির্দিষ্ট ব্যাগগুলো একে একে সবার হাতে তুলে দিতে দিতে উথমি উত্তর দিল, হ্যাঁ, গত রাতেই তোমাদের জামাই সবার জন্য কেনাকাটা করতে টাকা পাঠিয়েছে। অফিসের কাজ প্লাস কোরবানির ঈদ, একটু চাপ যাচ্ছে তো, বোঝোই তো। তাই আমাকে শপিং করার কথা বলে দিলেন। কাল আমি চলে যাচ্ছি, তাই আজই গিয়ে করে নিয়ে এলাম। তুইও না একটু বেশি বুঝিস। জামাই বলেছে বলেই তুই গিয়ে এত কিছু কিনে নিয়ে এলি, কতগুলো টাকা নষ্ট। কেয়া বেগম কিছুটা রাগ দেখিয়েই মেয়ের উদ্দেশ্যে কথাগুলো বললেন। মায়ের কথায় পাত্তা দিল না উথমি। ভাই ভাবিরটাও ভাবির হাতে তুলে দিল। রায়হান কবির মন খারাপ করেই বললেন, নিজেকে খুব অপরাধ লাগছে, লজ্জা করছে। বিয়ের পর এই প্রথম শ্বশুর বাড়িতে তোর ঈদ, অথচ আমি কিছুই দিতে পারলাম না। বাবার কথায় দীর্ঘশ্বাস ফেলল উৎস। মিনমিন স্বরে বলল, এবারের ঈদ নিয়ে যত আশা ছিল, কিন্তু কি হয়ে গেল, কুরবানি না দিলেও তো আর হয় না। তাই এবার নিচতলার ফ্ল্যাটের বাবলু আশিক আঙ্কেলদের সাথে ভাগে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সবই বিপদ একসাথে আসতে হলো। বাবা ভাইয়ের কথা শুনে চুপ রইল না উথমি। বলল, যেমন আছি তাতেই আলহামদুলিল্লাহ বলো। তোমরা যতটুকু ভালো আছো, অনেক মানুষ ততটাও ভালো নেই। বরং ভালো থাকা তো দূরে থাক, তাদের অবস্থা এর চেয়েও খুব খারাপ। কোরবানি মানে রবের সন্তুষ্টি অর্জন করা। ভাগে দিচ্ছ নাকি পুরোটা দিচ্ছ সেটা তো বিষয় নয়। তাছাড়া ঈদে যে মেয়ের শ্বশুর বাড়িতে এই সেই পাঠাতে হবে এমন কোনো ধরাবাধা নিয়মও নেই। আমার স্বামী কিংবা শ্বশুর বাড়ির মানুষদের মন মানসিকতা যথেষ্ট ভালো। রায়হান কবির আমতা আমতা করেই বললেন, আমি ওসব ভেবে বলিনি মা, তারপরেও সামাজিক একটা নিয়ম আছে। বাকি কথাটুকু বাবাকে শেষ করতে দিল না উথমি। বাধা দিয়ে বলে উঠল, এসব নিয়ে আর কোনো কথা শুনতে চাই না বাবা। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আগে সেটা শোনো। কি সিদ্ধান্ত? তনিকে কাল আমার সাথে নিয়ে যাব। এবারে ঈদ না হয় ও আমার সাথে ওখানে করবে। কথাটা শেষ হতেই উৎস অসন্তুষ্টি প্রকাশ করে বলল, এটা সম্ভব নয়, আমরা ওকে ছাড়া থাকতে পারবো না। সামলাতেও তো পারবে না, সারাদিন ব্যস্ত থাকো। ভাবি তো নড়তে চড়তেই পারে না, তার উপর উষাও তো বাড়িতে ফিরে এসছে। ওকে এই অবস্থায় দেখলে তনির মানসিক বিকাশের সমস্যা হবে। এর থেকে আমার সাথেই চলুক, ওখানে অনেক মানুষ আছে, আমার জায়ের ছোট ছেলে আছে, আবার আমার কাছে তনি সবচেয়ে শান্তও থাকে, কোনো সমস্যা হবে না। বাচ্চা মানুষ, কয়েকদিন বেড়ানো শেষ হলে না হয় আবার দিয়ে যাব, আমার কাছে তো আর খারাপ থাকবে না। কথাটা শুনে সকলে ভাবনায় পড়ে গেল। উথমি বাকি ব্যাগগুলো নিয়ে নিজের ঘরে হাঁটা ধরল। বলল, ফ্রেশ হয়ে এসে উষার সাথে দেখা করব। মেয়েকে গরম গরম এক গ্লাস দুধ খাইয়ে দিয়ে রান্নাঘরে চলে এসেছেন কেয়া বেগম। ফ্রিজ থেকে মুরগির মাংস বের করে ভিজিয়ে রেখে স্যুপ তৈরি করার জন্য সবজি কাটছেন। উথমি দুটো ব্যাগ হাতে প্রবেশ করলো ছোট বোনের ঘরে।
বিছানায় এসে বসে ডাকলো। জেগে আছিস? চোখ মেলে চাইল উষা। উঠে বসার ব্যর্থ চেষ্টা করতে উথমি তাকে সাহায্য করলো। পিঠের পেছনে বালিশ উঁচু করে দিয়ে বসিয়ে দিল। তারপর ব্যাগ দুটো খুলে ভেতর থেকে বের করলো সুন্দর একটি 3 পিস সেট আর জুতা। বলল, এগুলো তোর দুলাভাইয়ের তরফ থেকে, এবারের ঈদের নতুন কালেকশন। কেমন হয়েছে? কিন্তু এবার কিন্তু নাক ছিটকানোর সুযোগ পাবি না, একেবারে তোর প্রিয় কালো রঙেরটাই এনেছি, দেখ। মলিন দৃষ্টিতে সেদিকে তাকালো উষা। বেখেয়ালি কণ্ঠে বলল, খুব সুন্দর, কিন্তু আমার গায়ে এসব মানাবে না রে আপু। আমার দেহ যে নোংরা, অপবিত্র হয়ে গিয়েছে। এই নোংরা গায়ে আর কিছুই মানাবে না। কথাটা বলতে বলতেই তার চোখ দিয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা পানি। উথমি দেখেও না দেখার ভান ধরল। কিভাবে সান্ত্বনা দিতে হয় তা তার জানা নেই। শুধু বলল, যা হওয়ার হয়ে গিয়েছে, সেসব ভুলে নতুন করে সব শুরু করা উচিত তোর। বড় বোনের পানে তাকালো উষা। আচমকাই প্রশ্ন ছুড়ল, তুই কি আমার উপর রেগে আছিস আপু? এহেন প্রশ্নে হকচকিত হলো উথমি। জিজ্ঞেস করল, হঠাৎ এমন প্রশ্ন? না, মনে হলো। থামলো উষা। বেশ কিছুক্ষণ নীরব থেকে মোলায়েম কণ্ঠে বলল, পারলে আমায় মাফ করে দিস আপু। এই জীবনে তোকে হিংসে করে কত অপমানই না করেছি আমি। সুযোগ পেলেই মায়ের সামনে ছোট করেছি, তোর প্রাক্তন প্রেমিক নিয়েও অপমানজনক কথা বলেছি। অথচ দেখ, সে শাস্তি আমি দুনিয়াতে পেয়ে গেলাম। ভালোবেসে খুব বাজেভাবে ঠকে গেলাম, অথচ সেই তুই কি না, কি সুখেই না আছিস। ভালো চাকরি করছিস, ভালো স্বামী পেয়েছিস, মন দিয়ে সংসার করছিস। আবার তোকে সারা জীবন হিংসে করা আশা বোনের সব দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নিয়েছিস। আমার এই মুহূর্তে কেমন অনুভূতি করা উচিত আপু? কি করা উচিত? লজ্জায় মরে যাওয়া উচিত, নাকি কৃতজ্ঞতায় তোর পা ধরে মাপ চাওয়া উচিত? বল না আপু। অপ্রস্তুত হয়ে ফ্যালফ্যাল নয়নে বোনের পানে তাকিয়ে রইল উথমি। কি বলবে বুঝতে পারল না সে। বোনের এমন কোমল আচরণে বাকরুদ্ধ হলো। মেয়েটির সাথে একটু বেশি কি খারাপ হয়ে গেল না? পাপের শাস্তি তো অন্যরকমভাবেও হতে পারত। গাছের ডালে ঘুঘু ডাকছে। চাফা ফুলের ভারে জমিন ধারণ করেছে হলুদ বর্ণ। বাচ্চাদের হইচই শব্দে চারদিকে উৎসব উৎসব ভাব। গতকাল রাতে অফিস থেকে বাড়ি ফিরতে দেরি হওয়ায় আজ সকালে ঘুম ভাঙতে নাস্তা সেরে ভাইদের সঙ্গে কোরবানির পশু দেখতে গিয়েছিল তৈমুর। তুরাগ আর এহসান মিলে বেশ কিছুক্ষণ আগে সেই পশু নিয়ে বাড়িতে ফিরলেও ধারালো ছড়ি চাপাতি নিয়ে বাড়ি ফিরতে ফিরতে তৈমুরের হয়ে গেল দুপুর। গেট দিয়ে ভেতরে ঢুকতেই সর্বপ্রথম ফজলুলের হাতে সেসব ধরিয়ে দিয়ে সোজা অন্দরমহলে পেরিয়ে নিজের ঘরে প্রবেশ করলো সে। বিছানার পানে দৃষ্টি যেতেই ভীষণ অবাক হলো। বিছানার মাঝখানে শুয়ে আছে ঘুমন্ত তনি। তাকে দেখে তৈমুরের মুখশ্রী বিস্ময়ে ছেপে গেল। ভুল দেখছে না তো সে? তনি এখন এখানে এলো কোত্থেকে? প্রশ্নটি মাথায় নিয়ে ছোট ছোট কদম ফেলে বিছানায় এসে বসলো সে। তখনই বাথরুমের দরজা খুলে বেরিয়ে এলো উথমি। দরজায় শব্দে সেদিকে ফিরে তাকালো তৈমুর। সামনের রমণীকে দেখে পল্লবজোড়া কেঁপে উঠল তার। উথমির পরমের মেরুন রঙের শাড়িটা বেশ এলোমেলো, ব্লাউজের একাংশ ভেজা। চুল থেকে টপটাপ গড়িয়ে পড়া পানির ফোঁটাগুলো রোধ করতে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো সে। আমতা আমতা করে বলে উঠল, এভাবে দেখা বন্ধ করুন, আমার লজ্জা লাগছে। তবুও তার থেকে দৃষ্টি সরালো না তৈমুর। শুধালো, আপনি কখন এলেন? এই তো 8 ঘন্টা আগে। একে একে এতটা পথ এসেছেন, তোর সঙ্গে একটা বাচ্চা নিয়ে? হ্যাঁ। জানালেন না কেন? সারপ্রাইজ। হ্যাঁ। তৈমুরের মুখখানা দেখে হাসলো উথমি। শাড়ির কুচি ঠিক করে এগিয়ে এসে গা ঘেঁষে পাশে বসলো। মুখের দিকে তাকিয়ে শুধালো, কেন, আপনি সারপ্রাইজ হননি? হ্যাঁ হ্যাঁ, হয়েছে, অনেক হয়েছে। তা তনি কি সাথে নিলেন যে? আসতে দিলেও সবাই? শুরুতে অবশ্য একটু গড়িমসি করেছে, কিন্তু অনেক বোঝানোর পর শেষমেশ রাজি হয়ে গিয়েছে। গতকালই তো উষাকে হসপিটাল থেকে বাড়ি আনা হয়েছে। ওকে এই অবস্থায় দেখে বাচ্চা মানুষের খারাপ লাগতে পারে, মানসিক বিকাশেও হয়তো সমস্যা হতে পারে, তাই সঙ্গে করে নিয়ে এসেছি। থামলো উথমি। এবার ভ্রু কুঁচকে বলল, তা আপনি এতবেলা কোথায় ছিলেন? অধরে হাসি ফুটে উঠল তৈমুরের। উথমির বাহু ধরে টেনে এনে জড়িয়ে ধরল পিছন থেকে।
চোখ বন্ধ করে থুতনি ঠেকালো উন্মুক্ত ঘাড়ে। প্রশ্নটির উত্তর না দিয়ে শুধালো, চুলে কি শ্যাম্পু ব্যবহার করেন আপনি? এত মিষ্টি সুঘ্রাণ কেন বলেন তো? কই, আমি ব্যবহার করলে তেমন সুঘ্রাণ ছড়ায় না। এভাবে যে আমায় ধরে আছেন তা আপনি গোসল করেছেন? মনে তো হচ্ছে না। একদম ঠিক ধরেছেন, শেষ গোসল করেছিলাম গতকাল রাতে। কথাটা শুনতে নড়ে চড়ে উঠল অথমি। বাঁধন থেকে মুক্ত হওয়ার প্রয়াস চালিয়ে নাক ছিটকিয়ে বলে উঠল, ছাড়ুন আমায়, মাত্র গোসল করে এসেছি আর আপনি গোসল না করেই আমায় ধরে বসে আছেন। ঘাড়ে চুমু দিয়ে স্ত্রীকে ছেড়ে উঠে দাঁড়ালো তৈমুর। পকেটে হাতে গুজে তনির দিকে এক পলক তাকিয়ে বিদ্রুপ করেই বলল, ঠিক মতো হাত পা ধোয় না, আবার একদিন সঠিক সময় গোসল করে কি ভাব। এই কি বললেন আপনি? ইনডিরেক্টলি আমায় অপরিষ্কার বললেন? মেয়েদের সাথে ঝগড়া করে না। আমি ঝগড়া করছি? আপনি যতই চান না কেন, আমি কিন্তু উত্তেজিত কোনো উত্তর দিচ্ছি না ম্যাডাম। অলমোস্ট 4 দিন ধরে বউ ছাড়া আছে, ঝগড়া করে মুড নষ্ট করার মানেই হয় না। আর কথা না বাড়িয়ে নিজের পোশাক নিয়ে বাথরুমে ঢুকলো তৈমুর। প্রথমে হাঁ হয়ে বসে রইল সেখানে। দিনে দিনে লোকটা অতি চালাক হয়ে যাচ্ছে। নিজে শুরু করে নিজেই সেফ জোনে চলে গেল। ঘন ঘন কয়েকবার নিঃশ্বাস ফেলে নিজের রাগ দমন করে উঠে দাঁড়ালো থমি। ঘুমন্ত তনির কপালে চুমু দিয়ে শাড়ির আঁচল দিয়ে মাথায় ঘোমটা টানল। বাথরুমে দরজায় টোকা মেরে বলল, সবার জন্য আনা শাড়িগুলো কি করব? আপনি দিয়ে আসবেন নাকি আমি দিয়ে আসবো? ভেতর থেকেই তৈমুর উত্তর দিল, আপনি দিয়ে আসুন, আর বউটা কিন্তু আমার হাতে দিবেন, উনি পরে না হয় দিয়ে দিবে। ঠিক আছে। কথাগুলো শুনে আর সেখানে দাঁড়ালো না উথমি। শপিং ব্যাগগুলো নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। জোহরের নামাজ আদায় শেষে বিছানায় বসে পান খাচ্ছেন শাহানা। তখনই দরজায় নক করে ভেতরে প্রবেশ করলো উথমি। শাহানা দ্বিতীয় পান পাতায় খয়ের দিতে দিতে একবার মুখ উঁচু করে তাকালেন। তারপর পূর্বের মতো নিজের কাজে মনোযোগ দিয়ে শুধালেন, কি দরকার? হাতের 5টা ব্যাগের থেকে 2টা ব্যাগ বিছানার ওপর রাখলো উথমি। বলল, আপনার আর আপার জন্য ঈদের পোশাক ছিল। হাত থেমে গেল শাহানার। এক পলক ব্যাগগুলোর দিকে তাকালেন তিনি। মেয়েদের পোশাক আশাকের ব্যাপারে তৈমুরের তেমন একটা ধারণা নেই। মায়ের জন্য বরাবরের মতো সে নিজে পছন্দ করে শাড়ি কিনলেও বাদবাকি মেয়েলি পোশাক তিথিয়াই কেনে। তৈমুর শুধু টাকাটা এনে তুলে দিত মায়ের হাতে, আর শাহানা সেই টাকা পাঠাতো তিথিয়াকে। তিথিয়া নিজেদের জন্য কেনাকাটার সময় বাপের বাড়ির মেয়েদের জন্য কিনে আনতো পোশাক, আর তারপর শাহানা সেসব নিজ হাতে সবার হাতে তুলে দিতেন। এমনটা গত ঈদেও হয়েছিল, অথচ এত তাড়াতাড়ি সব বদলে গেল। ছেলে একবারও এ বিষয়ে ওনাকে জানায়নি পর্যন্ত। ভেবে ভেবে অবাক হন শাহানা, তবে মুখে তা প্রকাশ করেন না। ছোট্ট করে বলেন, আচ্ছা। শুধু আচ্ছা? আগে দেখুন আপনার পছন্দ হয় কিনা। আমি নিজে গিয়ে সব কিনে এনেছি। বিপরীতে কড়া কিছু বললেন না শাহানা। আগামীকাল ঈদ, তাই আজ আর কারো মনে কষ্ট দেওয়ার ইচ্ছে ওনার হলো না। হাতের পানটা মুখে পুরে ব্যাগগুলো থেকে একে একে বের করলেন সব পোশাক। 2টা ব্যাগে মোট 4টা শাড়ি দেখে হৃদয় কিঞ্চিত কুঁচকালেন। বললেন, শাড়িগুলো বেশ সুন্দর হয়েছে, কিন্তু 2 ব্যাগে দুটো দুটো করে 4টে কেন? আপনার 2টা আর আপার 2টা, সবার জন্য দুটো দুটো করেই এনেছি। কথাটা শুনে আঁতকে উঠলেন শাহানা। রাগান্বিত স্বরে বলে উঠলেন, মাথা কি গেছে? দেখে বোঝা যাচ্ছে শাড়িগুলো অনেক দামি। রোজার ঈদেও সবার জন্য কতগুলো টাকা খরচা করে কেনাকাটা করলে তৈমু, আবার এই ঈদেও? কোরবানির ঈদে কে কেনাকাটা করে শুনি? বয়স তো কম হলো না, অথচ এখনো সংসার কিভাবে করতে হয় সেসব বোঝো না। 2 ভাই মিলে কোরবানি দিচ্ছে, তাতেও অর্ধেক টাকা তৈমুকে দিতে হচ্ছে। বাজার সদাই, গাড়ি খরচ, ড্রাইভারের বেতন, সংসারের খরচ, এসব তো বাদই দিলাম। টাকা কি গাছে ধরে? তৈমু ছেলে মানুষ, ও সংসারের কি বুঝে? ও বললেই তোমাকে এত খরচ করতে হবে? এখনই যদি সঞ্চয় করা না শেখো তাহলে কবে শিখবে? ধমকের সুরে বলা কথাগুলো শুনে নড়ে চড়ে উঠল উথমি। আমতা আমতা করে বলল, ভুল বুঝছেন। আপনার ছেলে আগে টাকা পাঠিয়েছে, তারপর সবার জন্য কেনাকাটার কথা বলেছিল। আমি না করি কিভাবে বলুন? আর 4টা শাড়ির মধ্যে 2টো আপনার ছেলের টাকায় কেনা, আর বাকি 2টো আমার টাকায়। আপনাদের সাথে এটা আমার প্রথম ঈদ, তাই আমারও কিছু দেওয়ার ইচ্ছে হয়েছিল আপনাদের, এই জন্যেই আর কি। বলেই থামল সে। কিছুটা নরম হলেন শাহানা।
গম্ভীর কণ্ঠে বললেন। এখানে এসে বসো। বিস্ময় নিয়ে বিছানায় এসে বসলো উথমি। শাড়িগুলো ব্যাগে ভরলেন শাহানা। আওয়াজ একটু নামিয়ে বলতে লাগলেন। সংসারের খেলা খুবই জটিল। মেয়ে মানুষ ছাড়া যেমন কোনো সংসার হয় না, তেমনি গোটা একটা সংসার টিকে থাকে একমাত্র মেয়ে মানুষের কারণে। আবার একটা সংসার ধ্বংস হয় সেই মেয়ে মানুষের কারণেই। পুরুষ রোজগার করতে জানলেও সংসার করতে তারা জানে না। তাছাড়া সারা জীবন মানুষের কিন্তু একরকম চলে না। আজ রোজগার আছে, কাল কিন্তু নাও থাকতে পারে। তখন কি করবে, কিভাবে চলবে? নিজেদের তো একটা ভবিষ্যৎ আছে নাকি? বিপদে পড়লে কিন্তু কেউ সাহায্য করতে এগিয়ে আসে না। তাই এখনই সঞ্চয় করার চেষ্টা করো। অযথা খরচ করা ভালো নয়। শুরুতেই তোমায় চাকরি করতে মানা করেছি, কারণ মেয়ে মানুষের চাকরি করা আমার পছন্দ না। এমন তো না যে স্বামী ভালো রোজগার করে না, খরচ দেয় না, সংসার চলে না তাই চাকরি করবে। স্বামী ভালো হলে, রোজগার ভালো হলে, সংসার পেলে ছেলেদের কাঁধে কাঁধ মিলিয়ে চাকরি করার কী প্রয়োজন? বর্তমান জামানার মেয়েদের আর বেশি সুখ সহ্য হয় না। শাশুড়ি কিছু বললেই ভাবে তাদের খারাপ চাইছে। এবার যা করার করছো, কিন্তু এমন ভুল যেন আর কোনো দিন না হয়। রোজগার করলেই দুহাত দিয়ে উড়াতে নেই। ভবিষ্যৎ বাচ্চা কাচ্চার জন্য জমিয়ে রাখতে হয়। বাচ্চা কাচ্চা মানুষ করা অত সহজ নয়। তাদের পেছনে অনেক খরচ আছে। শখ করে এনেছো তাই বেশি কিছু বললাম না। যাও, বাকিদেরটা তাদের হাতে দিয়ে এসো। আর হ্যাঁ, স্বামীর টাকা পয়সার হিসাব রাখা শেখো। না পারলে নিজের মায়ের কাছ থেকে শিখে এসো। মুখ ভার করে কথাগুলো শুনে প্রস্থান করলো উথমি। হঠাৎ করেই তনির ঘুমটা ভেঙে গেল। আলস্যে শোয়া থেকে উঠে চোখ ঘষে ফ্যালফ্যাল নয়নে সারা ঘরে দৃষ্টি বুলিয়ে অবাক হলো সে। এটা আবার কোন জায়গা? তার স্পষ্ট মনে আছে বাবাকে টাটা করে সে ফুফির সাথে গাড়িতে উঠে বসেছিল। তারপর গাড়িটা ছেড়ে দিল। চলন্ত গাড়িতে ফুফি তাকে দুটো চিপস খাওয়ালো, পানি খাওয়ালো, কিন্তু তারপর আর কিছুই মনে নেই তার। সম্পূর্ণ নতুন অপরিচিত জায়গায় নিজেকে একা আবিষ্কার করতেই ভয় পেয়ে গেল বাচ্চা মেয়েটি। চোখে পানি জমল, ঠোঁট ভেঙে কান্না আসছে খুব। বারান্দা থেকে টব হাতে ঘরে প্রবেশ করতেই বিছানার ওপর বসা জাগ্রত তনিকে দৃষ্টিগোচর হলো তৈমুরের। তৎক্ষণাৎ দরজার বাইরে টবটি রেখে এসে কোমল স্বরে শুধালো। ঘুম ভেঙেছে তোমার? অপরিচিত ঘরে এবার পরিচিত মুখশ্রী দেখে ভয় কিছুটা কমল তনির। কান্না জড়িত কণ্ঠেই জিজ্ঞেস করলো, ফুপি কই? বাচ্চাটিকে ভালো করে একবার পর্যবেক্ষণ করে নিল তৈমুর। চোখের কোণে জমে থাকা অশ্রু, ঠোঁট উল্টে কথা বলার ধরন দেখেই মেয়েটি যে ভয় পেয়েছে বুঝে গেল সে। তাই মিষ্টি হেসে তাকে কোলে তুলে নিয়ে পিঠে হাত বলিয়ে দিতে দিতে বলল, ফুপি বাড়িতে আছে, ভয় পেয়েছো তুমি? অপর্ণিস মাথা নাড়িয়ে তার গলা জড়িয়ে ধরল তনি। আদরে হাসি বজায় রেখেই ভেজা তোয়ালে দিয়ে তার মুখটি মুছিয়ে দিল তৈমুর। তারপর ঘরের বাইরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়ে বলল, ভয় নেই শোনা, এটা তো তোমার ফুপির বাড়ি। বাড়িতে আর অনেক মানুষ আছে, চলো তুমি দেখিয়ে আনি। নিচে এসে নিজ দায়িত্বে জেবা, কবরী, মালতী ফুফুর হাতে ব্যাগ ধরিয়ে দিয়ে হাঁফ ছেড়ে বাঁচলেন উথমি। ঘরে যাওয়ার উদ্দেশ্যে সিঁড়ির দিকে পা বাড়াতেই তাকে পেছন থেকে ডাকলো জেবা। উথমি? ডাক শুনে প্রতিমধ্যে দাঁড়িয়ে গেল উথমি। পিছু ফিরে তাকালো। জেবা শুধালো, তনিকে গোসল করিয়েছ? আসার আগে মা করিয়ে দিয়েছে। পথে তো গাড়িতে ঘুমিয়ে পড়েছিল, সেই ঘুম এখনো ভাঙেনি। আচ্ছা, ওর খাবার আমি বেড়ে রেখেছি। ঘরে যাচ্ছই যখন সাথে করে নিয়ে যাও। খাবার খাইয়ে জোহানের কাছে দিয়ে যেও। বাচ্চা মানুষ একা থাকলে বিরক্ত হয়ে যাবে। জায়ের কথায় সম্মতি প্রকাশ করে রন্ধনশালায় প্রবেশ করলো উথমি। তনিকে কোলে নিয়ে সর্বপ্রথম মায়ের ঘরে এসে উপস্থিত হলো তৈমুর। মালতী ফুফু তখন শাহানার দুপুরের খাবারটা বিছানায় রেখে চলে যাওয়ার উদ্দেশ্যে দ্বারে পা বাড়িয়েছেন। তৈমুর ওনাকে দেখেই বলে উঠল, আমার ঘরের সামনে একটা টব রেখে এসেছে ফুপু। টবের নিচে ছিদ্র হয়ে গেছে, গাছে পানি দিলে বেঁচে বেঁচে যায়। ওটা সঙ্গে করে নিয়ে যান, সদর দরজার বাইরে রেখে দিলেই হবে। আচ্ছা বলেই প্রস্থান করলেন তিনি। ছেলের কণ্ঠস্বর শুনে সম্মুখে তাকালেন শাহানা। ভাতের প্লেটে হাত দিতে গিয়েও গুটিয়ে নিলেন তা।
কয়েকদিন ধরে দুপুরের খাবারটা তিনি ঘরে বসেই খাচ্ছেন। নিচে গিয়ে খেয়ে আবার ভরা পেটে সিঁড়ি বেয়ে ওপরে আসা বড়ই কষ্টসাধ্য হয়ে যায়। যদিও তুরাগ ওনাকে বেশ কয়েকবার নিচের ঘরে শিফট হতে বলেছিল, কিন্তু এই সিদ্ধান্তে উনি নারাজ। যৌবনে এই ঘরেই স্বামীর সঙ্গে কত শত মুহূর্ত কাটিয়েছেন তিনি। শ্বশুর শাশুড়ি আবার থাকতো নিচতলায়। সেই থেকে এই ঘরেই শান্তি বোধ করেন শাহানা। যদিও ওঠানামায় একটু কষ্ট হয়, তবুও এতেই তিনি সন্তুষ্ট। শুধালেন, খাওয়া শেষ? না, পরে খাবো। ওর ঘুম ভেঙে গিয়েছে। অপরিচিত জায়গা হওয়ায় বেচারি ভয় পাচ্ছিল, তাই ভাবলাম বাড়ি ঘুরে দেখাই। ছেলের কথায় শাহানার দৃষ্টি গিয়ে স্থির হলো তৈমুরের কোলে চুপটি করে বসে ফ্যাল ফ্যাল নয়নে ওনার পানে তাকিয়ে থাকা তনুর দিকে। বাচ্চা মানুষ শাহানার বরাবরই পছন্দের। সবার সঙ্গে যেমন তেমন আচরণ করলেও বাচ্চাদের সঙ্গে ওনার আচরণ খুবই নমনীয়। বাচ্চা মেয়েটিকে দেখতেই অধরে এক চিলতে হাসি ফুটে উঠল শাহানার। হাত বাড়িয়ে বললেন, মাশাল্লাহ, ভারী মিষ্টি মেয়ে তো। ছোট বউয়ের ভাইয়ের মেয়ে বুঝি? দে দেখি আমার কোলে। হ্যাঁ, ওর নাম তনি। খেতে বসেছেন, আগে খেয়ে নেন, কোলে পরানো যাবে। কথাটায় মোটেই সন্তুষ্ট হলেন না শাহানা। জিজ্ঞেস করলেন, খেয়েছে ও? না, বললাম না মাত্র ঘুম থেকে উঠেছে। তাহলে নিচে নিয়ে খাইয়ে দিতে বল, খাওয়া শেষে দিয়ে যাস। প্রতিউত্তরে আচ্ছা বলে তনির দিকে তাকালো তৈমুর। তার বাম হাতটি নাড়িয়ে বলল, ইনুই সম্পর্কে তো আমার দাদি হয়, দাদিকে সালাম দাও। বাধ্য মেয়ের মতো হাত নাড়িয়ে সালাম দিল তনি। শাহানাও সালামের জবাব নিলেন। তারপর মায়ের ঘর থেকে বের হয়ে সামনে এগোতেই উথমের মুখোমুখি হলো দুজন। তাদের দেখেই এগিয়ে এলো উথমি। বলল, কোথায় ছিলেন? আমি ওর জন্য খাবার নিয়ে এসে ঘরে এসে দেখি ও নেই। ওর ঘুম ভেঙে গিয়েছিল, তাই ওকে নিয়ে আমার ঘরে গিয়েছিলাম। কথাটি বলে তনিকে উথমের কোলে তুলে দিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল তৈমুর। আর উথমি তাকে নিয়ে চলে গেল ঘরে। অন্য দিনের তুলনায় আজকের দিনটি ভীষণ সুন্দর। রমণীরা কাক ডাকা ভোরে ঘুম থেকে উঠেই পায়েস সেমাই থেকে শুরু করে বিভিন্ন সব মিষ্টান্ন জাতীয় খাবারের আয়োজন করছে। বাড়ির পুরুষেরা গিয়েছে ঈদগাহে নামাজ আদায় করতে। মালতী ফুবু মেঝেতে বসে শিলপাটায় গরম মশলা বাটছেন। আদা রসুন গতকাল রাতে যেভাবে বেটে রেখেছে। শাহানা বশিরউদ্দিন আবার ব্লেন্ডারে বাটা মশলা দিয়ে রান্না তরকারি খেতে পারেন না, যার কারণে শিলপাটায় বাটা মশলা দিয়েই এ বাড়িতে সব রান্না হয়। তনি সেন্টার টেবিলের ওপর বসে পায়েস খেতে খেতে শরীর মাখিয়ে ফেলেছে। মুখ থেকে শুরু করে পোশাকের অবস্থা তার খুবই করুণ। ভাতিজির এমন অবস্থা দেখে হতাশার শ্বাস ফেলল উথমি। ক্লান্ত স্বরেই বলল, মাত্র তোকে গোসল করিয়ে নতুন পোশাক পরালাম, আর তুই সব নষ্ট করে ফেললি। ফুফুর কথায় পাত্তা দিল না তনি। আপন মনে বসে সে খাচ্ছে, সাথে চামচে একটু পায়েস তুলে বাড়িয়ে দিয়ে বলল, হ্যাঁ কলো। কথার বিপরীতে উথমি চোখ রাঙিয়ে দিতেই চামচটা নিজের মুখে পুরে নিল তনি। শাহানা সেসব দেখলেন। ধীর পায়ে হেঁটে এসে বসে পড়লেন সোফায়। তনির পক্ষ নিয়ে বললেন, বাচ্চা মানুষ এমন একটু আধটু অকাজ করবেই। তোমার উচিত হয়নি এখনই ওকে নতুন পোশাক পরিয়ে দেওয়া। ওরা ফিরলে না হয় পরিয়ে দিতে। গোসল সেরে ঈদের দিন নতুন পোশাক না পরলে হয়? বললাম না, বাইরে যাওয়ার সময় পরিয়ে দিতে হয়। এত বয়স হলো অথচ বাচ্চা কিভাবে সামলাতে হয় তাও জানে না। মাত্র কয়েকদিনের ব্যবধানেই তনির সাথে ভীষণ সখ্যতা গড়ে উঠেছে শাহানার। এমনকি গতকাল রাতে ওনার ঘরে ওনার সাথেই ঘুমিয়েছে তনি। শাশুড়ির সাথে কথা না বাড়িয়ে সেখান থেকে রন্ধনশালার দিকে এগিয়ে গেল উথমি। তনি একবার চামচটা শাহানার দিকে বাড়ালো, অত্যন্ত গম্ভীর কণ্ঠে বলল, তুমি খাও। হাসলেন শাহানা, বললেন, না তুমি খাও, আমি পরে খাবো। আর একটু দিব তোমায়? সেমাই খেয়েছো? মাথা নাড়ালো তনি, সায় জানালো। তেমাই দাও। সেই ভোর থেকে চুমকিকে নিয়ে বিভিন্ন সব রান্নাবান্নার আয়োজন সেরে গোসল করে এসে সোফায় বসলেন কেয়া। রিনিতা ডাইনিংয়ের চেয়ারে বসা। ঘরে একা একা তার ভালো লাগে না। সকালে ঘুম থেকে উঠেই মেয়ের সাথে কিছুক্ষণ কথা বলেছে সে। যা বুঝলো মেয়েটা বেশ ভালোই আছে ওখানে, তাই নিশ্চিন্ত মনে বসে বসে সে সেমাই খাচ্ছে। চুমকি ধরে ধরে উষাকে এনে সোফায় বসালো। উৎফুল্ল হয়ে বলল, আব্বারেও নতুন কাপড় পরাইয়া লইয়া আসছি। ঘরে গিয়া দেখি একলা একলা বইয়া রইছে। আমি তৈরি হইতে কখন পরে নাই।
আমারে এইসব কাপড় মানাইব না, এইটা কোনো কথা কালাম্মা? কেয়া বেগম মেয়ের পানে তাকিয়ে মুচকে হাসলেন, বললেন, মাশাল্লাহ, মানাবে না কেন? জামাটা অনেক সুন্দর, সাথে এই জামা পরে আমার মেয়েকেও অনেক সুন্দর লাগছে। কি বৌমা, সুন্দর লাগছে না? শাশুড়ির কথায় ননদের পানে এক পলক তাকায় রিনিতা, সায় জানায়, আমাদের উষা তো এমনিতেই সুন্দর মা, সব কিছুতেই ওকে সুন্দর লাগে। মা ভাবির কথায় মলিন হাসলো উষা। তারা যে তার মন রাখার জন্য মিথ্যা বলছে তাও সে খুব ভালো করেই জানে, কারণ মুখের এত বিশ্রী দাগের সাথে এর সাজে বড্ড বেমানান।